হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ থেকে আমি একটি নতুন সিরিজ স্টার্ট করছি। যেই সিরিজের মধ্যে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত সব কোয়েশন এসেছিল বাংলার, সেই বাংলার সবগুলি কোয়েশন আমি একটি সিরিয়াল ওয়াইজভাবে ইউটিউবের মধ্যে আপলোড করব। যখন আমরা সিটেট পরীক্ষার জন্য প্রিপারেশন স্টার্ট করি, তখন আমরা সব সাবজেক্টের ক্লাস পেয়ে যায়, কিন্তু বাংলার ক্লাসগুলি সঠিকভাবে কোনো চ্যানেলের মধ্যে একটি সিরিয়াল ওয়াইজভাবে পাওয়া যায় না। তাই আমি 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতটি কোয়েশন এসেছে সেই সবগুলি কোয়েশন 15টি ক্লাসের মধ্যে দিয়ে দেব। 15টি ক্লাসের মধ্যে আজকে যে একটি কোয়েশন পেপার দিচ্ছি সেটি একটি বেসিক মনে করেন। তারপর থেকে যে আমি সিরিয়াল ওয়াইজ দেব, সবার প্রথমে এই ভিডিওর নেক্সট ভিডিও হবে একটি ম্যারাথন। সেই ম্যারাথনটি হবে 5 ঘন্টার, যে ম্যারাথনে 2012 সাল থেকে 2019 পর্যন্ত যত সব কোয়েশন ছিল সেই সবগুলি একটি ভিডিওর মধ্যে, একটি ম্যারাথনের মধ্যে কমপ্লিট করে দেব। তারপর যে আরও 13টি কিংবা 14টি, সেইগুলির মধ্যে অনলাইনে যে কোয়েশন এসেছিল সেটিও একটু কঠিন। সেই যে কোয়েশন অনলাইনের একটু কঠিন, কিন্তু এখানে অনেক কনসেপ্ট, যে ছোটো ছোটো টার্ম, সেই টার্মগুলো আপনি অনলাইনের কোয়েশনের মধ্যে পেয়ে যাবেন। এবং এই অনলাইনের কোয়েশনের উপর ভিত্তি করে আমাদের যে অফলাইন দুইবার হয়েছিল, 2023 সালের আগস্ট মাসে একটি পেপার আর 2024 সালে আর একটি পেপার, সেই যে দুটি পেপার সবার লাস্টে আমি দিব। কারণ আপনাদেরকে যখন আপনি যদি এবার নতুন দিচ্ছেন, তাহলে আপনার সিম্পল টু কমপ্লেক্স যেতে হবে। আপনার যেতে হবে। তাই এই জন্য আমি সবার প্রথমে যে বেসিক কোয়েশন সেটি একটি ভিডিওর মধ্যে কভার করব। তারপরে যে কোয়েশনগুলি দিব সেগুলি অনলাইনের কোয়েশন। আর একদম লাস্ট সেটি 14 নম্বর বা 15 নম্বর ক্লাস হবে। সেই ক্লাসের মধ্যে যে 23 এবং 24-এর যে কোয়েশন পেপার, সেই কোয়েশন পেপারগুলি দিব। তাই আজকের যে কোয়েশন সেইগুলি স্টার্ট করছি। যদি কোয়েশনগুলি আপনি দেখতে না পারেন, তাহলে যে ভিডিওর কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটি আপনি একটু বাড়ালে কোয়েশনটি দেখতে পারবেন। কারণ এটি অফলাইনের কোয়েশন, আমি সেই কোয়েশনটি ফটো করে তারপর যে পিডিএফ বানিয়েছি, এর জন্য একটু অসুবিধা বোধ হতে পারে। তাই আপনারা ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়াবেন। শিক্ষণের কোন পদ্ধতির মধ্যে শিক্ষার্থীর প্রথম ভাষা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে? মানে একটা সেন্ট্রাল রোল। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লে এ ক্রিটিক্যাল রোল ইন টিচিং। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কীভাবে যে একটি সেন্ট্রাল রোল হিসাবে পালন করে, সেটা যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, কার্যভার ভিত্তিক শিক্ষণ, টাস্ক বেসড লার্নিং পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে একটি ইন্টাগ্রেটেড ম্যানারভাবে শেখানো হয়। টাস্ক বেসড লার্নিংয়ের মধ্যে একটি টাস্ক দিয়ে শেখানো হয়। আর ডাইরেক্ট মেথড অ্যান্ড গ্রামার ট্রান্সলেশনের মধ্যে মাতৃভাষার প্রয়োগ অনেক বেশি করা হয়। আর ডাইরেক্ট মেথডের মধ্যে যেই ল্যাঙ্গুয়েজটি আপনি শেখাবেন, ইংরেজি শেখাচ্ছেন, তখন আপনি কি করবেন, শুধু ইংরেজিতেই কথাবার্তা করবেন। যে ইনস্ট্রাকশনটা দিবেন সেটা একদম ডাইরেক্টভাবে যেই ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজের উপর দিবেন। কিন্তু গ্রামার ট্রান্সলেশনে আপনি ট্রান্সলেট করে পড়াবেন। মাতৃভাষা আছে, আপনার যে মাদার টাং আছে, সেই মাদার টাংটা ইউজ করবেন। অনেক বেশি ইউজ করা হয় গ্রামার ট্রান্সলেশনের মধ্যে। সেন্ট্রাল ভূমিকা কোনটি, কেন্দ্রীয় ভূমিকা পালন করে কোনটি? মাতৃভাষা, প্রথম ভাষা কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার মাদার টাং। তাই ব্যাকরণ অনুবাদ পদ্ধতি মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। চেতনের প্রথম ভাষা ভোজপুরি, মানে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে ভোজপুরি। তামিলনাড়ুতে আসার পর থেকে সে আর ভোজপুরি বলে না, মানে তার প্রথম ভাষা ভোজপুরি, কিন্তু যখন সে তামিলনাড়ুতে গিয়েছিল তখন সে আর ভোজপুরি বলে না। স্থানীয় মানুষজনের সঙ্গে কেবল ইংরেজিতেই কথাবার্তা চালায়। কোনো নতুন দ্বিতীয় ভাষা যখন জন্মসূত্রে প্রাপ্ত ভাষার স্থান দখল করে, তখন সেই পরিস্থিতিকে বলা হয়
কোড মিক্সিং, কোড সুইচিং, দ্বিভাষিকতা, বাইলিঙ্গুয়ালিজম, সাবট্রাক্টিভ বাইলিঙ্গুয়ালিজম, বিয়োগাত্মক দ্বিভাষিকতা। কোড মিক্সিং, যখন একজন মানুষ কথা বলছে, ধরুন আমি কথা বলছি, আমি কথা বলার সময় সাথে সাথে একটু ইংরেজিও বলছি, যেমন একটু ওয়েট করেন, আমি বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি আপনারা একটু ওয়েট করেন, তখন আমি কি করছি, দুইটি ভাষা কি করছি, একটির সাথে মিক্স করছি। যখন আপনি মিক্স করবেন একটি ভাষার সাথে আরও একটি মিক্স করে, মাঝে মধ্যে মিক্স করে যখন ভাষা বলবেন, তখন সেটা হবে কোড মিক্সিং। আর কোড সুইচিং, যেমন ধরুন আমি এখন বাংলায় বলছি, বাংলা বলার সাথে সাথে কি করছি, হঠাৎ আমি অন্য একটি ভাষায় সুইচ করলাম, শুধু ইংরেজিতে, বাংলার থেকে ইংরেজিতে সুইচ করলাম, শুধু ইংরেজিতেই কথা বলতে যাচ্ছি, ইংরেজিতেই কথা বলেই যাচ্ছি বাংলার থেকে সুইচ করে, তখন সেটা হবে কোড সুইচিং। আর দ্বিভাষিকতা, সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম, দুইটি ভাষা যখন ইউজ করা হয়, মানে এটা বাইলিঙ্গুয়ালিজম মানে দুইটি ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। আর সাবট্রাক্টিভ বাইলিঙ্গুয়ালিজম, যখন আপনার যে প্রথম ভাষাটি যখন আপনি ইউজ করবেন না, যেমন আপনি এখন ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার থেকে কোনো ফরেন কান্ট্রিতে চলে গেলেন, যেমন ধরুন আপনি জাপানে চলে গেলেন, ইন্ডিয়াতে ঘরের মধ্যে বসে আপনি জাপানে চলে যাচ্ছেন, একটি ধরুন মানে এক্সাম্পলটা দিচ্ছি, তখন জাপানে গিয়ে আপনি কি করলেন, আপনার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, হিন্দি হোক বা বাংলা হোক বা আসামিজ হোক, যে কোনো ভাষা হোক, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার, সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আপনি আর বলেন না, সেখানে গিয়ে আপনি শুধু জাপানিজ ভাষাটা বলেন। আপনার যে জন্মসূত্রে প্রাপ্ত ভাষার স্থান দখল করেছে, সেই যে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা ছিল, সেই বাংলার স্থানে আপনার যে জাপানিজ ভাষা সেটা দখল করেছে, সেটা হচ্ছে সাবট্রাক্টিভ বাইলিঙ্গুয়ালিজম। আরেকটি হচ্ছে এডিটিভ বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে যখন আপনি বাংলা বলছেন, মানে বাংলার কথা বলতে পারেন, সাথে আপনি ইংরেজি শিখছেন, তখন আপনি অ্যাড করছেন, সেটা হচ্ছে এডিটিভ বাইলিঙ্গুয়ালিজম। এই টার্মগুলি হচ্ছে নতুন, তাই এই যে ছোটো ছোটো টার্ম আপনার জানা অত্যন্ত দরকারি, তাই আমি কোয়েশনের সাথে সাথে ডিসকাস করে দিচ্ছি। আর আরেকটি হচ্ছে সাইমেলটেনিয়াস বাইলিঙ্গুয়ালিজমের মধ্যে এটা পড়ে, যেমন আপনার মা হিন্দি বলেন আর বাবা বাংলা বলেন, যে আপনি দুইটি ভাষা যখন একসাথে, এইভাবে যে দুইটি ভাষা যখন একসাথে শিখবেন, তখন সেটা হবে সাইমেলটেনিয়াস বাইলিঙ্গুয়ালিজম। নিচের কোনটি প্রাক পঠন প্রি রিডিং কার্যকে ত্বরান্বিত করে, মানে সাপোর্ট করে প্রি রিডিং অ্যাক্টিভিটির মধ্যে সাপোর্ট করে। প্রি রিডিং মানে পড়ার আগে, আর পোস্ট রিডিং হচ্ছে পড়ার পরে। শিক্ষার্থীদের দিয়ে পাঠের সংক্ষিপ্তসার তৈরি করানো, পাঠের সংক্ষিপ্তসার পোস্ট রিডিংয়ের মানে পড়ার পরে হয়, পোস্ট রিডিংয়ের পর। ব্যাকরণগত সংগঠন শেখানো, সেটাও পাঠ পড়ার পরে হয়। শব্দান্তরণ কার্যভার প্যারাফ্রেজিং টাস্ক ব্যবহার, সেটাও পড়ানোর পরে হয়। কিন্তু পূর্ব ভাষাগত কার্যভারের প্রিডিকশনটা পড়ার আগে করানো হয়। তাই এটির সঠিক অপশনটি হচ্ছে পূর্ব ভাষাগত কার্যভারের ব্যবহার। সংশোধনমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? কৃতি সম্পাদনের পারফরমেন্স উন্নয়ন ঘটানোর জন্য সহযোগিতা করে। কৃতি সম্পাদনের উন্নয়ন ঘটানোর জন্য বাড়িত নম্বর দেয়। বাড়িত নম্বর মানে যেটা আপনার পারফরমেন্সের জন্য আপনি বেস্ট নম্বর দেবেন, সেটা বেস্ট নম্বর ঘটানোর জন্য রিমিডিয়াল টিচিং দেবেন, মানে মার্কসের কথা বলা হচ্ছে। অসাধারণ মেধাবী শিশুদের গিফটেড চিলড্রেন প্রতি বাড়তি মনোযোগ, গিফটেড চিলড্রেন যারা আছে তাদের দিকে আপনি বাড়তি মনোযোগ দেবেন রিমিডিয়াল টিচিং করে। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখাবেন। সহানুভূতি আপনি কখনো দেখাবেন না, সিম্পিতি। সহানুভূতির ইংরাজি হচ্ছে সিম্পিতি। আপনি যখন দেখবেন সহানুভূতি, সেটা নেগেটিভ অপশন হবে, আর যেটার মধ্যে দেখবেন এমপিতি, সেটা এমপিতি হচ্ছে পজিটিভ অপশন।
রিমিডিয়াল টিচিং কি? সবার প্রথমে একটি ডায়াগনস্টিক টেস্ট করা হয়। ডায়াগনস্টিক টেস্ট সেটা যেখানে যে শিক্ষার্থী কোথায় শিখতে পারছে না সেটা জানার জন্য যখন আপনি একটা টেস্ট নেবেন সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। যেমন ধরুন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গিয়ে আপনার যে অসুবিধা সেই অসুবিধাগুলি আপনি বলবেন। বলার পর ডাক্তার কী করবে? টেস্টের জন্য আপনাকে ল্যাবরেটরিতে দেবে। তার জন্য কি করবে? যদি আপনার যে অসুবিধা সেই অসুবিধাগুলো দেখে আপনার হয়তো ব্লাড টেস্ট দেবে বা সুগার টেস্ট দেবে বা যে কোনো একটি টেস্ট দেবে, কারণ সে জানবে, জানার পর তা আপনাকে রেমেডি দেবে, মানে যে মেডিসিনগুলো দেবে রিপোর্ট দেখে। তো সেইভাবেই ডায়াগনস্টিক টেস্ট করা হয় যখন শিক্ষার্থীরা কী জিনিস শিখতে পারছে না সেটা জানার জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্টটা অনেকবার কোয়েশন এসেছে যে যখন শিক্ষার্থীরা শিখতে পারছে না আপনি একটি টেস্ট নিচ্ছেন, সেই টেস্টটা কী নামে পরিচিত? সেই টেস্টটা ডায়াগনস্টিক টেস্ট নামে পরিচিত। আর যখন আপনি ডায়াগনস্টিক টেস্ট করে ফেলবেন, করার পর যে আপনি তাদের উন্নয়ন ঘটানোর জন্য যে সহযোগিতা করবেন সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। তাদের যে উন্নয়ন, তাদের সাপোর্ট করবেন, তাদের উন্নয়নের জন্য, পারফরমেন্সের জন্য যে সাপোর্ট করবেন ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। ভারতবর্ষে 140 নম্বর কোয়েশন, অ্যাসারশন অ্যান্ড রিজনিং। এই কোয়েশনগুলি অনলাইন থেকে আসা শুরু হয়েছে। অনলাইনের মধ্যে অনেক এসেছে এবং অনলাইনের পর যে অফলাইন হয়েছে 23 এবং 24-এ, সেখানে অনেক কোয়েশন এসেছে। 24-এর এই কোয়েশন পেপারটি হচ্ছে 2023 সালের অগাস্ট মাসের পেপার 1 বা পেপার 2, সেই কোনোটি। ভারতবর্ষে ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই মন্তব্যটি একদম সঠিক। কারণটা কি? ভারতবর্ষের স্কুলগুলিতে ইংরেজি শেখানো হয় বিদেশি ভাষা হিসাবে, সেটা সঠিক নয়। ইংরেজি শেখানো হয়, এই কোয়েশনের মধ্যে 2টি কোয়েশন আছে। ইংরেজি হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এনসিএফ যদি কোয়েশনের মধ্যে থাকে, এনসিএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এনসিএফ এর মধ্যে যদি অবজারভেশন, কোয়েশনের মধ্যে অবজারভেশন যদি থাকে তাহলে ইংরেজি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যদি অবজারভেশন, একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, যদি অবজারভেশন থাকে তাহলে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর এনসিএফ এর মতে যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি থাকে তাহলে হবে ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কি বলছি। যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা ভারতীয় ইংরেজি এটা সঠিক, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এনসিএফ 2005-এর মতে অবজারভেশনের মতে ইংরেজি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির মধ্যে হচ্ছে ইংলিশ ইজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে স্কুলগুলিতে শিক্ষা দেওয়া হয় না। এই যে এ এবং ঠিক, এ ঠিক কিন্তু আর ভুল, মানে এ অপশনটি সঠিক আর ভুল, এই অপশনটি হচ্ছে সঠিক। পরে যে অপশনটি আছে সেটি বলছি। এ ভুল কিন্তু আর ঠিক, মানে এটা ভুল কিন্তু আর ঠিক, এই দুটি অপশন আপনি বুঝবেন। 3 নম্বর যে অপশন, এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর, মানে এ এবং আর দুটি সঠিক, আর এর যে ব্যাখ্যা হচ্ছে, যে ব্যাখ্যাটি সঠিকভাবে করতে পারছে, তখন হবে 3 নম্বর অপশন। আর এ এবং আর দুটোই ঠিক, মানে এ এবং আর দুটি হচ্ছে সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। কিন্তু মানে এর সাথে আর এর কোনো রিলেটেড নেই, যখন রিলেটেড হবে না তখন সেই অপশনটি হবে এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ অ্যান্ড আর ইজ ট্রু বাট আর ইজ দি নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এইভাবে নিচের কোনটি ভাষার চারিত্রিক বৈশিষ্ট্য নয়, মানে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক আছে সেই ক্যারেক্টারিস্টিক কোনটি নয়? ভাষা সাংকেতিক, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ, এই তিনটির মধ্যে আপনি যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক আছে সেটি জানতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, এ বি এগুলা কি? এগুলা হচ্ছে সিম্বল। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল, ভাষা সামাজিক। আপনি সামাজিক, আমি কি বলেই তো আপনাদের কাছে বলছি, সেটা সামাজিকভাবে না, সেটা কি সামাজিক। ল্যাঙ্গুয়েজ ইজ সোশিয়াল।
ল্যাঙ্গুয়েজ ভাষা প্রণালীবদ্ধ সিস্টেমেটিক। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেম, ল্যাঙ্গুয়েজের মধ্যে সিস্টেম রয়েছে। তারপরের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক, মানে ভাষা স্থিতাবস্থ, মানে স্ট্যাটিক স্থির। ল্যাঙ্গুয়েজ কখনো স্থির হয় না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইনামিক। ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক, নট স্ট্যাটিক। Language is symbolic, language is social, language is systemic, and language is rule governed, language is dynamic. Static not static, language is a dynamic. Dynamic মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? যেমন ধরুন অনেক আগে কি বলা হতো, যেমন আপনারা তো এই আমার সমবয়সের সাথে এইভাবেই আপনারা সবাই, তো আমরা কি করতাম, আগে বলতাম যে আজকে ফিল্ম দেখতে যাব, বা ফিল্ম এই ওয়ার্ডটা ইউজ করতাম। কিন্তু এখন কি এই ফিল্ম ওয়ার্ডটা ইউজ করা হয়? এখন মুভি, সবাই কি বলে মুভি দেখতে যাব, বা এই মুভিটি তুমি দেখেছো, সেই মুভিটি তুমি দেখেছো, এইভাবে মুভি ওয়ার্ডটা ইউজ করা হয়। কিন্তু অক্সফোর্ড ডিকশনারির মধ্যে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন ওয়ার্ড মানে কিছু ওয়ার্ড অ্যাড হয় এবং কিছু ওয়ার্ড বের হয়। সেইভাবে ল্যাঙ্গুয়েজ ইজ ডাইনামিক, পরিবর্তনশীল। নম্বর কোয়েশ্চন, সেটিও এজারশন অ্যান্ড রিজনিং। পূর্বার্জিত জ্ঞান স্মরণ করার জন্য শিক্ষার্থীদের প্ররোচিত করা গুরুত্বপূর্ণ। মানে স্টুডেন্টদের যে তাদের রিকল প্রিভিয়াস নলেজ যেটা আছে সেটা তাদের স্মরণ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এই যে নলেজ যেটা আছে সেটা প্রিভিয়াস নলেজ, সেটা গুরুত্বপূর্ণ তাদের স্মরণ করানো। কারণটা কি? পূর্ব জ্ঞানের স্মরণ শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞানের সঙ্গে নবাগত জ্ঞানের সংযোগ ঘটাতে সাহায্য করে। মানে তাদের যে এই যে স্মরণ করাবেন, তাদের প্রিভিয়াস নলেজ হেল্প করবে কানেক্ট টু দি নন নলেজ টু দি নিউ নলেজ। মানে তারা যে নলেজটা জানে, তাদের জানা যে নলেজ, সেই নলেজটা তাদের যে নতুন যে নলেজ আসবে, তখন তাদের জানার থেকে অজানা যাবে, তারা শিখতে সুবিধা হবে তাদের। সেটি এ এবং আর একদম রিলেটেড, সেখানেও প্রিভিয়াস নলেজের কথা বলেছে, আরেও প্রিভিয়াস নলেজের কথা বলছে। তাই এর সঠিক অপশনটি কি হচ্ছে এ এবং আর দুইটি ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। যখন আপনি কোনো পাঠ পড়াবেন, পাঠ পড়ানোর সময় সবার প্রথমে প্রিভিয়াস নলেজটা টেস্ট করা অত্যন্ত জরুরি। তাদের যে নিউ নলেজ আপনি দিবেন, তাদের পুরানো নলেজের সাথে রিলেটেড করে দিবেন। অষ্টম শ্রেণীর শিক্ষক তার ছাত্রছাত্রীদের বাড়িতে বিদ্যুৎ সঞ্চয় বিষয়ে একটি প্রচারপত্র বা লিফলেট তৈরি করার কার্যভার অ্যাসাইনমেন্ট দিলেন। কাজটিতে ভাষার কোন বিষয়টি চর্চা হবে? মানে বিদ্যুতের জন্য কি করছেন, বাড়িতে বিদ্যুৎ সঞ্চয় বিষয়ে একটি প্রচারপত্র বা লিফলেট তৈরি করার জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছেন। সেখানে তিনি কি করেছেন, প্রশ্ন সংগঠন, কোয়েশন ফর্মস, তুলনাবাচক কম্পারেটিভ, সেখানে তো তিনি কিছু কম্পারেটিভ করছেন না, সেখানে তিনি কোয়েশন হয় এইভাবে কোয়েশন পুট আপ করছেন না। ইতিবাচক অনুজ্ঞা, পজিটিভ ইম্পারেটিভস, সেখানে তিনি কি করছেন, ইতিবাচক অনুজ্ঞা। এই অপশনটিতে যদি আপনি কিছুই বুঝেন না, তখন কি করবেন, দেখবেন যে কোয়েশন শুধু একটু আইডিয়া লাগাবেন, একটু আইডিয়া লাগালেই হয়ে যাবে। একটি হচ্ছে ইতিবাচক আর একটি হচ্ছে নেতিবাচক। নেতিবাচকটি আই থিঙ্ক খারাপ থাকে, আর নেগেটিভ থাকে নেতিবাচক, আর ইতিবাচক পজিটিভ। যখন আপনি কোয়েশন দেখবেন, কোয়েশনের মধ্যে যদি কোনটি সঠিক নয়, নেগেটিভ বা অ্যাকসেপ্ট, নট রিলেটেড, এইভাবে যদি কোয়েশন থাকে, তাহলে আপনার নেগেটিভ অপশনটি খুঁজে বার করতে হবে। আর যদি এইসব নট বা অ্যাকসেপ্ট, অ্যাভয়েড এইটি অপশনের মধ্যে থাকে না কোয়েশনের মধ্যে, তখন যে অপশনগুলির মধ্যে আপনি চেক করবেন পজিটিভ, সব থেকে পজিটিভ যেটা, সেই পজিটিভ অপশনটি আপনি চুজ করবেন। 144 নম্বর, পাঠ প্রদানকালীন অন্যতম উদ্দেশ্য ক্রেতাদের সঙ্গে সাধারণ ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। প্রদত্ত পাঠ সংগ্রুপ টেক্সট জেনারেসগুলির মধ্যে কোনটি সেই উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এই যে কোয়েশন, সেটির মধ্যে একটু ট্রিক লাগাবেন। এইভাবে
একটি বা দুইটি শুধু আপনার ট্রিক দিয়েই মানে কোয়েশনটি চুজ করতে হবে অপশনটি। যেমন ধরুন অপশনের মধ্যে রিপোর্ট, আর্টিকেল, লেটার, ডেসক্রিপশন। কোয়েশনের মধ্যে কী কিওয়ার্ড আছে? যোগাযোগ। যখন আমরা যোগাযোগ করি অন্যের সাথে তখন আমরা কি করি? লেটার ইউজ করি না, তাদের কাছে পত্র লিখি, তখন সেটা কী হবে? লেটার। এটা ট্রিকি কোয়েশন। এই রকমের যে কোয়েশনগুলি আসে সেটা ট্রিকিভাবে দুইটি বা তিনটি কোয়েশন এইভাবেই থাকে কনসেপ্টের বাহির থেকে। 145 নাম্বার, শিক্ষক শিক্ষার্থীদের 4টি সঙ্গীত যন্ত্রের ছবি দেখালেন এবং সেগুলি কোনো ভিন্ন ভিন্ন সাংগীতিক পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করতে বললেন। এই কাজটি নিচের কোন জ্ঞানাত্মক দক্ষতার কগনিটিভ স্কিল সঙ্গে সাযুজ্যপূর্ণ? বিশ্লেষণ করার, যুক্তিযুক্ত করার, কল্পনা করার, রচনা বা নির্মাণ করার। এখানে তারা কিছু রচনা করবে না, তারা কি করবে? ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে ব্যবহার করতে পারবে এবং তা নিয়ে আলোচনা করবে। আলোচনা মানে তারা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে দিয়ে তারা কি করবে? তারা অ্যানালাইজ করবে, তারা রিজনিং, এখানে কিছু তর্ক করবে না। আর ইমেজিন, তারা যে যেভাবে এইটার মধ্যে আরেকটি কোয়েশন আসে, যখন দেখবেন প্রশ্নের মধ্যে থিঙ্ক দিয়ে কোনো কোয়েশন আসে তখন সেটা হচ্ছে ইমেজিনিং কোয়েশন। সেটার মধ্যে এক্সট্রাপোলেটিভ একটি অপশন থাকে, সেটা এক্সট্রাপোলেটিভ, সেই অপশনটি সঠিক হয়। যখন যে তুমি চিন্তা করো এইভাবে তোমাকে একটি কোয়েশন দেওয়া হলো, তখন সেটা হবে এক্সট্রাপোলেটিভ কোয়েশন। আর এর মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ভিন্ন ভিন্ন সাংগীতিক পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তা নিয়ে তারা আলোচনা করবে, মানে তারা অ্যানালাইজ করবে, বিশ্লেষণ করা। একভাষী মনোলিঙ্গুয়াল হচ্ছে একভাষী, বাইলিঙ্গুয়াল হচ্ছে দুইভাষী, আর মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে কয়েকটি ভাষা। যিনি কয়েকটি ভাষা জানেন, যিনি 4-5টি ভাষা জানেন, পলিগ্লট, তাকে বলে পলিগ্লট। পলিগ্লটের মধ্যে আপনি সেখানে মাল্টিলিঙ্গুইজম বলতে পারবেন। যদি অপশনের মধ্যে পলিগ্লট থাকে তাহলে 4-5টি ভাষা যিনি জানেন তাকে পলিগ্লট বলবেন। একভাষী মনোলিঙ্গুয়াল বক্তারা যখন একই বিষয়ের কথা বলতে গিয়ে আনুষ্ঠানিক থেকে ঘরোয়া ভাষাভঙ্গির দিকে সরে আসে তখন আসলে তারা কিসের সঙ্গে যুক্ত হয়ে যায়? কোড মিশ্রণ, উপভাষা, ডায়ালেক্টস, সমাজ ভাষা বিজ্ঞান, সোশিয়াল লিঙ্গুইস্টিক্স, সংকেত বদল বা কোড সুইচিং। এইটার মধ্যে আসে কোড মিক্সিং কি? আমি বলছি এই দুইটি অপশনের মধ্যে ভালো করে খেয়াল করবেন। যখন আমি বাংলা বলছি, এখন আমি বাংলা বলছি, আমি তো শুদ্ধ বাংলা বলছি না। ধরুন একদম শুদ্ধভাবে বাংলা বলছে একজন শুদ্ধভাবে বাংলা বলছে, বলার সাথে সাথে একদম শুদ্ধ যে বাংলা আছে সেই বাংলাটা বলছে। শুদ্ধ বাংলা বলার সাথে সাথে সে কি করছে? সে তাদের যে গড়ের ভাষা, যেমন আমরা গড়ে কিভাবে ভাষা ইউজ করি, যে গড়ের যে ভাষা সেইভাবে ইউজ করা শুরু করছে। প্রথমে কি করছে? একদম শুদ্ধভাবে বাংলা বলছে, আর হঠাৎ করে কি করছে? তার যে গড়ের ভাষা, সে গড়ের ভাষাটা ইউজ করছে। যেভাবে আমি বলছি সেইভাবে, যেমন ধরুন আমি তো একটু একটু শুদ্ধ বলছি, একটু একটু আমার গড়ের ভাষা এইভাবেই বলছি। সেখানে কি করছে? সেখানে সে সুইচ করছে, মানে একটি ভাষা বলেই যাচ্ছে শুদ্ধ বাংলার, হঠাৎ করে তার ঘরের ভাষা সে সুইচ করলো, তখন সেটা হবে কোড সুইচিং। আর সোশিও লিঙ্গুইস্টিক, যখন আপনি সমাজের সাথে কথাবার্তা বলবেন সেটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স। উপভাষা, ডায়ালেক্ট, একটা হচ্ছে ডায়ালেক্ট আর একটা হচ্ছে অ্যাসেন্ট। ডায়ালেক্ট রিলেট টু দি অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজড। কীভাবে যে অ্যাকচুয়াল ইউজড সেটা হচ্ছে ডায়ালেক্ট। আর ডায়ালেক্টের মধ্যে হচ্ছে আর একটি অ্যাসেট হচ্ছে সেটা। অ্যাসেট রিফার্স টু দি ওয়ে দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন। ওয়েটা হচ্ছে অ্যাসেট, আর অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা হবে ডায়ালেক্ট। আর কোড মিক্সিং, যখন একটি ভাষা বলার সাথে সাথে আরও দুইটি ভাষা অ্যাড করে, যেমন ওয়েট, একটু থামো, আমি বলছি একটু ওয়েট করো, সেইভাবে দুইটি ভাষা যে মিক্স করছি সেটা হচ্ছে কোড মিশ্রণ বা কোড মিক্সিং। আর এখানে সঠিক অপশনটি হচ্ছে কোড সুইচিং।
শিশুরা কোনো কোনো ভাষা রূপটির উপর ভিত্তি করে তাদের নিজেদের গোষ্ঠী বা সম্প্রদায়ের অন্যান্যদের সঙ্গে ঘরোয়া কথাবার্তা, বন্ধুত্ব এবং সম্পর্কে যুক্ত হয়। সেটা কি? অন্তর্ভুক্তিকরণ, অ্যাকোমোডেশন, ভাষা সামাজিকরণ, ল্যাঙ্গুয়েজ সোশ্যালাইজেশন, সংস্কৃতিকরণ, এনকালচারেশন, আয়ত্তীকরণ, অ্যাসিমিলেশন। এই যে সে কী করছে, ঘরোয়া ভাষা, ঘরোয়া কথাবার্তা, বন্ধুত্বর সাথে সম্পর্ক করছে, সেখানে সোশিয়ালের কথা আসছে, তাই সেটি অপশন কী হয়েছে? ভাষা সামাজিকরণ, মানে ল্যাঙ্গুয়েজ সোশ্যালাইজেশন। আর অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন এইগুলি দিয়েছেন পিয়াজে। অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, তারপরে স্কিমা, এইগুলি সেটা একটু বোঝানোর চেষ্টা করছি যদি পারি। অ্যাসিমিলেশন, যেমন আপনি ধরুন কি বলবো, যেমন ধরুন আপনি একটি গরু দেখছেন, আপনি না মানে একটি বাচ্চা, যখন একটি বাচ্চা একটি গরু দেখছে, গরু দেখার পর সে তার তো স্কিমার মধ্যে ফিট হয়ে গেছে, গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, সেটা তো তার একদম ফিট হয়ে গেছে। ফিট হওয়ার পর যখন সে একটি কি দেখলো, সাথে সাথে একটি হর্স দেখলো, মানে একটি ঘোড়া, সে ঘোড়া দেখে বলল ঘোড়ারও 4টি পা আছে, একটি লেজ আছে, সেটা হচ্ছে গরু, মানে ঘোড়াকে সে গরু বলছে। তখন সেটা কি হবে? তখন সেটা হবে অ্যাসিমিলেশন। যখন আপনি বা তার সাথে যে থাকবে বা সে কোথা থেকে জানতে পারবে যে সে এটি যদিও তার 4টি পা থাকে, একটি লেজ থাকে, কিন্তু সেটা গরু নয়, সেটা হচ্ছে ঘোড়া, সেটা হচ্ছে হর্স, তখন যেটা হবে সেটা হবে অ্যাকোমোডেশন। আই হোপ, আর আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, আই হোপ আপনারা বুঝতে পারছেন। 148 নম্বর কোয়েশ্চন, শব্দভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার্থীদের পথ দেখায়। মানে ভোকাবুলারির যে ইউজ আছে, গ্রামার প্রোভাইডস পাথওয়ে, গ্রামার যে তাদের কোনটি পথ দেখায়, যে শব্দভাণ্ডারের ব্যবহার, ভোকাবুলারির যে ব্যবহার, সেটা তাদের কি পাথওয়েটা কি? শব্দগত উপাদানগুলিকে অর্থবহ এবং সংযোগমূলক অভিব্যক্তির সঙ্গে যুক্ত করার, উচ্চতর শ্রেণীগুলিতে আনুষ্ঠানিক রচনা লিখনের খসড়া নির্মাণ করার, আনুষ্ঠানিক পরিস্থিতিতে অধিকতর নিখুঁতভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার, শ্রুতিগত ইনপুটগুলির মৌখিক ইনপুটে পুনরুচ্চারিত করার। শব্দভাণ্ডার যে ভোকাবুলারি ইউজ, গ্রামার প্রোভাইডস পাথওয়ে, সেটা কি? সেটা হচ্ছে শব্দগত উপাদানগুলিকে অর্থবহ এবং সংযোগমূলক অভিব্যক্তির সঙ্গে যুক্ত করা। মানে একটা মিনিংফুল যে অ্যান্ড কমিউনিকেটিভ এক্সপ্রেশন, তারা যে তাদের এক্সপ্রেস করবে মিনিংফুল, অর্থবহ, সেটা যখন মিনিং তারা জানবে, সেটা হচ্ছে সব থেকে ভালো অপশন। নিচের কোনটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের ক্লাসরুমের সম্পদ বা রিসোর্স নয়? ক্লাসরুমের রিসোর্স কি? শ্রেণীগ্রন্থাগার হচ্ছে ক্লাসরুম লাইব্রেরি, শ্রেণীকক্ষ প্রক্রিয়াসমূহ, ক্লাসরুম প্রসিডিউরস, শব্দ দেওয়াল বা ওয়ার্ড ওয়াল, রিডিং কর্নার। শ্রেণীকক্ষর যে প্রক্রিয়াসমূহ সেটা রিসোর্স নয়, কিন্তু ক্লাসরুমের যে ক্লাসরুম লাইব্রেরি, সেটা একটি রিসোর্স ধরতে পারেন। রিডিং কর্নার, এটাও রিসোর্স ধরতে পারেন। শব্দ দেওয়াল বা ওয়ার্ড ওয়াল, এটাও রিসোর্স ধরতে পারবেন, কিন্তু শ্রেণীকক্ষের যে প্রক্রিয়া, শ্রেণীকক্ষের মধ্যে যা কিছু হচ্ছে, সেটা আপনি রিসোর্স ধরবেন না। 150 নম্বর কোয়েশন, একজন শিক্ষকের অবশ্যই ব্যক্তিভিত্তিক শিক্ষণের ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং জন্য একটি পরিকল্পনা তৈরি করা উচিত। তার কারণ কি? নতুন ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে বিবিধতা থাকে। বিবিধতা মানে হচ্ছে ডাইভার্সিটি। যখন যে কোনো একটি নতুন ল্যাঙ্গুয়েজ শেখে, তখন তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সমান থাকে না।
আলাদা আলাদা, তাদের মধ্যে ডাইভার্সিটি থাকে। এই অপশনটি কারণটি একদম সঠিক। আর তার মন্তব্যটা কি, একজন শিক্ষকের অবশ্য ব্যক্তিভিত্তিক, মানে ব্যক্তিভিত্তিক, এক একজনকে এক এক রকমভাবে শেখাবেন। প্রত্যেকের জন্য একটি মেথড ইউজ করবেন না। একটি বাচ্চা একভাবে শিখছে, আরেকটি বাচ্চা আরেকভাবে শিখবে। একজন এক স্পিডে শিখছে, একজন একটু আস্তে আস্তে শিখবে, স্লো শিখবে। তখন তার জন্য কি করাতে হবে, ব্যক্তিভিত্তিক শিক্ষণ দেওয়া উচিত, মানে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং। সেখানে এ এবং আর দুটি অপশন হচ্ছে সঠিক, আর তার ব্যাখ্যা সঠিক নয়। কারণ ব্যাখ্যা কেন সঠিক নয় আমি বলছি। একজন শিক্ষক অবশ্য ইন্ডিভিজুয়ালাইজড করবেন নতুন ভাষা শেখার ক্ষেত্রে। সেখানে একটি নতুন ভাষার কথা বলছে। একজন শিক্ষকের অবশ্যই ব্যক্তিভিত্তিক শিক্ষণের ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং জন্য একটি পরিকল্পনা তৈরি করা উচিত। সেই অপশনটি একদম সঠিক। যখন একটি ছাত্র কি করে কিছু শিখে, তখন সে এক গতিতে শিখে না, একজন স্পিডে শিখে, একজন স্লোভাবে শিখে। তো ব্যক্তিভিত্তিক মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে শিক্ষা দেবেন, সেটার জন্য তিনি একটি পরিকল্পনা করবেন, এটা একদম ঠিক। নতুন ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে বিবিধতা থাকে, এটাও ঠিক। নতুন ভাষা যখন কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখবে, যখন যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখবে, তখন শিক্ষার্থীদের মধ্যে ডাইভার্সিটি থাকবে, সেটি অপশন একদম সঠিক। কিন্তু এর সাথে কি এটি রিলেটেড আছে, এখানে বলছে একজন শিক্ষকের কথা, কিন্তু সেখানে আর অপশনে কি বলছে, নতুন ভাষা মানে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। দুটি অপশন মিল খাচ্ছে না, এও সঠিক আর অসঠিক। তাই এর জন্য কি হবে, এ এবং আর দুটি হচ্ছে ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এর ব্যাখ্যা কেন নয়, কারণ নতুন ভাষা শেখার ক্ষেত্রে সেই কথা বলেছে, আর এখানে বলছে শিক্ষকের কথা, মানে দুটির সাথে একটি আরেকটির সাথে রিলেটেড নয়। তাই অপশনটি হচ্ছে এ এবং আর দুটো ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এখানেই আমাদের 15টি কোয়েশন কমপ্লিট হলো। তারপরে আমি নেক্সট যে ভিডিও থাকবে সেটির মধ্যে একটি ম্যারাথন ক্লাস দেব। ম্যারাথনের মধ্যে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত সব কোয়েশন থাকবে। সেই কোয়েশনগুলির মধ্যে যে আনসারটি সাথে দেওয়া থাকবে সেটি একটি পিডিএফ, আমার কাছে একটি পিডিএফ ছিল, সেই পিডিএফটি আমি শুধু জাস্ট রেকর্ড করেছি তাই। আর তারপরে যে অনলাইনের কোয়েশন আছে, সেই কোয়েশনগুলি আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এইভাবে যে এই ভিডিওর মধ্যে বোঝাচ্ছি সেইভাবে অনলাইনের কোয়েশনগুলির মধ্যে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমি সব ভিডিও রেডি করেছি, একটি করে আপলোড করব যত পারি তাড়াতাড়ি। যদি পারি ডেইলি 2টি ভিডিও আপলোড করব, যাতে আপনার জলদি কোয়েশনগুলি দেখে ফেলেন। আর আপনি কি করবেন, আপনি একটি কাজ করবেন, চ্যানেলটি হচ্ছে একদম নতুন, কোনো সাবস্ক্রাইবার নাই, কারণ ভিউ আসবে না, বা আপনি মানুষরা খুঁজে পাবে না। সেই জন্য আপনি কী করবেন, যদি আপনার কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের মধ্যে শেয়ার করবেন, শেয়ার করলে তারা জানতে পারবে, আর ভিউজও থাকবে। যদি ভিউজ থাকে তাহলে আমি একটু মোটিভেট থাকবো, দেখব যে না, ভিডিওগুলো চলছে, মানুষ দেখছে, সেই জন্য আমি একটু মোটিভেট থাকবো। আর কমেন্টের মধ্যে আপনি একটি মতামত জানাবেন ক্লাসটি কীভাবে হলো। আর শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার করলে অন্য লোকও দেখবে, কম্পিটিশনটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে ফ্রেন্ডসদের যাতে কম্পিটিশন করতে পারবেন যে তোমার কতটি অপশন সঠিক হয়েছে, আমার কতটি অপশন সঠিক হয়নি, সেটা আপনি জানতে পারবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ভিডিওটা আপনি জলদি পেয়ে যাবেন। অবশ্য আপনাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।